প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের লাইভটা আমি বেশি লম্বা করব না। আমি চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে যাতে আজকের আলোচনার যে বিষয়গুলো নিয়ে আমি এসেছি সেগুলো সম্পূর্ণ সমাপ্ত করতে পারি। তো আলোচনা শুরু করার আগে আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের এডিসি হেডকোয়ার্টার মহোদয়ের নিকট, কারণ তার নির্দেশনায় আমরা যত দ্রুত এই লাইভ কার্যক্রম, অনলাইন পড়ালেখার কার্যক্রমটা শুরু করেছি, ঠিক সেইরকম কার্যক্রম কিন্তু চট্টগ্রামের অন্যান্য যে স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেমন আমাদের সামনে আছে বাওয়া স্কুল, তারাও শুরু করতে পারেনি। এরপর আছে ইস্পানি যে পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, তারাও শুরু করতে পারেনি, এবং চট্টগ্রামের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান তারা এই অনলাইন কার্যক্রম শুরু করতে পারেনি। আমরা যেটা শুরু করতে পেরেছি সেই কারণেই আমি সবার আগে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের মইনুল স্যারকে, তার সহযোগিতা এবং আন্তরিকতা এবং সব সময় আমাদের পাশে থেকে নির্দেশনা দেওয়ার জন্য। আর শিক্ষার্থীবৃন্দ, দেখো যে অনেক সময় তোমাদের অনেককে আমরা কিন্তু লাইভ ক্লাসগুলোতে পাই না, হয়তো বা অনেকগুলো অজুহাত তোমরা এখানে দাঁড় করাও যে স্যার নেটওয়ার্ক সমস্যা, বিদ্যুৎ নাই, এই নাই, সেই নাই, অনেক কিছু। তো এই ক্ষেত্রে হচ্ছে কি, আসলে যদি সুযোগ পাও, যদি দেখো যে সবকিছুই তোমার অনুকূলে, তাহলে অবশ্যই লাইভ ক্লাসে যুক্ত থাকবে। আর যারা যুক্ত থাকতে পারবে না তাদেরকে অবশ্যই পরবর্তীতে এই ক্লাসগুলো দেখে নিতে হবে এবং দেখে নিয়ে আবার নোট ডাউন করে রাখতে হবে, যাতে এগুলোই হচ্ছে আসলে ক্লাসে আমরা যেভাবে ক্লাস নিই আমরা কিন্তু ঠিক সেভাবেই এই অনলাইন কার্যক্রমগুলোতে হাজির হয়েছি। সুতরাং এখানে যে দূর শিক্ষণ হলেও এটাও কিন্তু খুব চমৎকার একটা শিক্ষণ পদ্ধতি। এক্ষেত্রেও আলোচনার কোথাও কোনো কিন্তু ফাঁক ফোকর কোনো কিছুই নেই। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমার ক্যামেরা হয়তো একটু পরপর একটু কেঁপে উঠে, একটু সামনে যায় পিছনে যায়। আমি এটা চেষ্টা করেছি কিভাবে এটা দূর করা যায়, কিন্তু এটা করতে পারছি না। হয়তো এটার একটা কারণ হতে পারে যে আমার লেকচার দেওয়ার সময় যে মুভমেন্টটা হয়, এই মুভমেন্টের কারণে হয়তোবা এই ক্যামেরাটা আসে এবং যায়। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করছি আমাদের আজকের আলোচনা। তো আশা করি তোমরা সবাই বা তোমরা যারাই আছো তারা আমার সাথে সহযোগিতা করবে। তো আজকে আমি যে আচ্ছা, যাই হোক, তো আমরা শুরু করছি আজকের আলোচনা। সেটা হচ্ছে ভারত স্বাধীনতা আইন 1947 এর বৈশিষ্ট্য। এই আলোচনাটাই আমি এর আগে তোমাদেরকে মেসেঞ্জারের মাধ্যমে দিয়ে দিয়েছি পয়েন্টগুলো। যদি পড়ে থাকো তাহলে ভালো, আর যদি না পড়ে থাকো তাহলে আজকে একটু খেয়াল করবে এবং বাসায় আবার ভালো করে পড়বে। তো প্রথম বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে এক, দুটি রাষ্ট্রের সৃষ্টি। একদম খুব সহজ কথা, সেটা হচ্ছে যেহেতু এই আইনের নামই হচ্ছে স্বাধীনতা আইন, ভারত স্বাধীনতা আইন, অর্থাৎ এই আইনের মাধ্যমে ভারতকে স্বাধীনতা দেওয়া হয়। সুতরাং এই আইনের প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে এই আইনের মাধ্যমে দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়। একটি হচ্ছে ভারত এবং অন্যটি হচ্ছে পাকিস্তান। পাকিস্তান সৃষ্টি হয় 14 আগস্ট, আর ভারতের সৃষ্টি হয় 15 আগস্ট। এই বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে 14 আগস্ট পাকিস্তান কেন স্বাধীনতা পায়, 15 আগস্ট কেন ভারত স্বাধীনতা পায়, যেহেতু একটি আইন, একই আইনে একই দিনে কেন তারা স্বাধীনতা লাভ করেনি। আসলে দেখো, ওই মুহূর্তে হিন্দু এবং মুসলমানের মধ্যে এমন একটা বিরোধিতা ছিল যে হিন্দু মুসলমানদেরকে দেখতে পারে না, তারপর হচ্ছে মুসলমানরা হিন্দুদেরকে দেখতে পারে না, একজন আরেকজনকে দেখলে কেমন যেন তারা মারামারি করতে চায়, এরকম একটা হিংস্র একটা অবস্থা। তো সেই ক্ষেত্রে পাকিস্তানের যে রাজনৈতিক নেতারা ছিল তারা চিন্তা করলো যে 15 আগস্ট যেহেতু স্বাধীনতা দেয়া হবে, আমরাও যদি 15 আগস্ট স্বাধীনতা নিই তাহলে একই দিনে ভারতও স্বাধীনতা দিবস পালন করবে, পাকিস্তানও স্বাধীনতা দিবস পালন করবে, যা হয় না। সুতরাং একই দিনে স্বাধীনতা দিবস যাতে পালন করতে না হয়, এই কারণে পাকিস্তানের যে মুসলিম লীগের নেতৃবৃন্দ ছিল তারা ব্রিটিশদেরকে বলেছে যে আপনারা আমাদেরকে রাত 12টার আগে স্বাধীনতাটা দেন।
এবং কংগ্রেসও বলেছে হ্যাঁ ঠিক আছে, আমাদেরকেও রাত 12টার পরে স্বাধীনতা দেয়া হোক। তো এই ক্ষেত্রে রাত 12টার আগে 14 আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করে এবং 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। তো যাই হোক, তাহলে প্রথম যে বৈশিষ্ট্য, এটা খুব সহজ, এবং যেহেতু বললাম যে এই আইনের নামই হচ্ছে স্বাধীনতা আইন, এই কারণেই স্বাধীনতা দেওয়া হয়, দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়, ভারত এবং পাকিস্তান, এবং বলা হয় রাষ্ট্র দুটোকে ডোমিনিয়নের মর্যাদা দেওয়া হবে। কথা হচ্ছে ডোমিনিয়ন বলতে কি বোঝায়। ডোমিনিয়ন নিয়ে আগে আলোচনা করেছি। কানাডা, অস্ট্রেলিয়া এরা ডোমিনিয়ন রাষ্ট্র, এবং ডোমিনিয়নের বৈশিষ্ট্য হচ্ছে এরা রাজা বা রানী হিসাবে ইংল্যান্ডের রাজা বা রানীকে মেনে চলবে। তো ভারতবর্ষের হয়তোবা গভর্নর জেনারেল থাকবে, প্রধানমন্ত্রী থাকবে, কিন্তু রাষ্ট্রপতি হিসাবে বা রাজা বা রানী হিসাবে তারা মেনে চলবে ব্রিটেনের রাজা বা রানীকে। তো এটা মেনে চললে এটা হবে ডোমিনিয়ন। আর যদি ব্রিটেনের রাজা বা রানীকে না মেনে সম্পূর্ণ নিজের মতো করে থাকে, নিজের মতো রাজা রানী তৈরি করে, নিজের মতো প্রেসিডেন্ট নির্বাচন করে, তাহলে সেটা আর ডোমিনিয়ন হবে না। তো প্রথম বৈশিষ্ট্য, দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি, ভারত পাকিস্তান, তাদেরকে ডোমিনিয়নের মর্যাদা দেওয়া হয়। এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য। এবার আসলে আমরা 2 নম্বর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। 2 নম্বরটা হচ্ছে বাংলা ও পাঞ্জাব বিভক্ত। তোমরা জানো যে সে সময়ে বাংলা ছিল একটা বড় একটা প্রদেশ, এই প্রদেশে হিন্দু ছিল এবং মুসলমান ছিল। তো বাংলা প্রদেশটাকে 2 ভাগে বিভক্ত করা হয়। যারা ছিল হিন্দু অধ্যুষিত এলাকা, সেটা হয় পশ্চিমবঙ্গ, সেটা ভারতের সাথে সংযুক্ত হয়, এবং পূর্ব বাংলা যেটা মুসলিম অধ্যুষিত এলাকা, সেটা যুক্ত হয় পাকিস্তানের সাথে। ঠিক তেমনি পাঞ্জাবেরও 2টি অংশ, একটি হচ্ছে পশ্চিম আর একটা হচ্ছে পূর্ব পাঞ্জাব। পশ্চিম পাঞ্জাব যুক্ত হয় পাকিস্তানের সাথে এবং পূর্ব পাঞ্জাব যুক্ত হয় ভারতের সাথে। পাঞ্জাবের মধ্যেও মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে অঞ্চল, সেটা ছিল পশ্চিম পাঞ্জাব, আর পূর্ব পাঞ্জাবে যারা ছিল তারা হচ্ছে শিখ ধর্মাবলম্বী। তো তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বাংলা ও পাঞ্জাবকে বিভক্ত করা। এবার আসলে আমরা 3 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে গণপরিষদ গঠন। গণপরিষদ কি? গণপরিষদ বলতে বোঝায় আইনসভা। গণপরিষদ হচ্ছে আইনসভা। 1946 সালে 1946 সালে একটা নির্বাচন হয়। নির্বাচনের পরেই যেহেতু 1947 সালে এই ভারত স্বাধীনতা দেওয়া হয়, এই কারণে 1946 সালে যারা নির্বাচিত হয়েছিল সেই সকল নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে গণপরিষদ গঠনের কথা বলা হয়। পাকিস্তান অঞ্চলে যে সকল প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন তাদেরকে নিয়ে পাকিস্তানের গণপরিষদ, এবং ভারতের যে অঞ্চল, এই অঞ্চলে যারা নির্বাচিত হয়েছেন তাদের নিয়ে হবে ভারতের গণপরিষদ। পাকিস্তানের গণপরিষদ নির্বাচন করবে পাকিস্তানের গভর্নর জেনারেলকে, ভারতের যে গণপরিষদ তারা নির্বাচন করবে ভারতের গভর্নর জেনারেলকে, এবং এই গণপরিষদের দায়িত্ব হবে সংবিধান রচনা করা। তাহলে আমরা 3 নম্বর পয়েন্টটা আলোচনা করলাম। এটা তোমরা ভিডিওটা আবার যদি দেখো তাহলে আমার কথাগুলো আবার শুনতে পারবে এবং তখন তোমরা আবার লিখতে পারবে। এবার আসলে আমরা 4 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করি। গভর্নর জেনারেলের ক্ষমতা। এর আগে আমরা জানি ব্রিটিশরা অনেকগুলো আইন প্রণয়ন করেছিল, অনেকগুলো আইন। এর মধ্যে হচ্ছে 1909 সালের আইন, 1919 সালের আইন, 1935 সালের আইন এবং 1947 সালের আইন। তো যাই হোক, প্রতিটা আইনে 1947 ছাড়া অন্য সকল আইনে গভর্নর জেনারেলের হাতে প্রচুর ক্ষমতা ছিল। সে ইচ্ছা করলে যে কোনো আইন বাদ দিতে পারতো, তার স্বেচ্ছাধীন ক্ষমতা ছিল, তার বিশেষ বিচার বুদ্ধিজনিত ক্ষমতা ছিল। সে যে কোনো আইন জনপ্রতিনিধিরা যদি পাশ করতো, আইনসভায় যদি পাশ করতো, জাতীয় সংসদে যদি পাশ করতো, তাহলে সে কি করতো, একাই একক ক্ষমতা বলে, বিশেষ বিচার বুদ্ধি ক্ষমতা বলে সে বলতো যে না, আমার বিচার বুদ্ধিতে এটা আইনটা ভালো হবে না, এরকম একটা অজুহাতে সে যে কোনো আইন বাতিল করে দিতে পারতো। অর্থাৎ তার কাছে ছিল চরম ক্ষমতা। সে জাতীয় সংসদের মতো আইনসভার কথাগুলোকে সে অগ্রাহ্য করতে পারত। তো এই আইনে বলা হয় গভর্নর জেনারেলের যে স্বেচ্ছাধীন ক্ষমতা ছিল, বিশেষ বিচার বুদ্ধিজনিত ক্ষমতা ছিল, প্রচুর ক্ষমতা ছিল, এই ক্ষমতাগুলো বাদ হবে, এই ক্ষমতাগুলো বাতিল, এগুলো আর চর্চা করা যাবে না।
তো যাই হোক, এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। এবার আসো 5 নম্বর পয়েন্টে আমরা আসি। 5 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার ভারত সচিবের পদ বিলুপ্ত। ভারত সচিব, দেখো গভর্নর জেনারেল হচ্ছে পুরো ভারতবর্ষের প্রধান। এখন এই ভারতবর্ষের প্রধান যিনি গভর্নর জেনারেল, তাকে নিয়ন্ত্রণ করে কে? তাকে নিয়ন্ত্রণ করে যিনি, তাকে বলা হয় ভারত সচিব, যিনি হচ্ছেন একজন ক্যাবিনেট মেম্বার। ব্রিটেনের ক্যাবিনেট মেম্বার, সে ক্যাবিনেট মেম্বার, তাকে ভারত সচিব উপাধি দেওয়া হয়েছে এবং তার দায়িত্ব হচ্ছে ভারতবর্ষে যা হবে সেই সকল কাজগুলো তদারক করা। তো এখন যেহেতু ভারত এবং পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়, ডোমিনিয়নের মর্যাদা দেওয়া হয়, তারা স্বাধীনভাবে কাজ করবে। তো এখন আর নিয়ন্ত্রণ করার জন্য একজন ভারত সচিবের প্রয়োজন নেই, এই কারণে ভারত সচিবের পদটা বিলুপ্ত হয়। এবার আসো 6 নম্বর পয়েন্ট, দেশীয় রাজ্য। দেশীয় রাজ্য, দেশীয় রাজ্য বলতে কি বোঝায়? ভারতবর্ষ অনেক বড় একটা এলাকা, অনেক বড় ভারতবর্ষ। ভারত বর্তমানে দেখো অনেক বড়, পাকিস্তান, বাংলাদেশ এগুলো মিলে ভারতবর্ষ ছিল। তো এইখানে অনেকগুলো ছোট 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 রাজা ছিল। তো এই রাজাগুলোকে কিন্তু ব্রিটিশরা কিছুটা সম্মান করত, অর্থাৎ পুরো ভারতবর্ষ দখল করলেও দেখতো যে কিছু কিছু রাজা তারা নিজেদের স্বকীয়তা, নিজেদের সংস্কৃতি, নিজেদের আলাদা কিছু কালচার, এগুলো নিয়ে তারা একা থাকতে ভালোবাসতো। তো ব্রিটিশরাও তারা যেহেতু রাজা বা রানীকে মেনে চলে, এই কারণে তারা এই দেশীয় রাজ্যগুলোর যে রাজা বা রানী তাদেরকেও কিন্তু কিছুটা সম্মান করতে, এবং এই ছোট ছোট অনেকগুলো রাজ্য কিন্তু তারা দখল করেনি। তো এই 1947 সালের ভারত শাসন আইনে এই দেশীয় রাজ্যগুলোকে স্বাধীনতা দেওয়া হয়, যে তোমরা ইচ্ছা করলে ভারতের সাথে অথবা ইচ্ছা করলে পাকিস্তানের সাথে যুক্ত হতে পারবা। তো এটা হচ্ছে দেশীয় রাজ্যগুলো সম্পর্কে 1947 ভারত শাসন আইনের বৈশিষ্ট্য। এবার আসো আমরা আরেকটা পয়েন্ট দিয়ে শেষ করে দিব, বেশি পয়েন্ট আলোচনা করব না। তোমরা এখানে যে 6টা 7টা এগুলোকে সংক্ষিপ্তভাবে লিখতে পারলে একদম গোটা গোটা নাম্বার, অর্থাৎ এই প্রশ্নটা আসবে 3 নাম্বার প্রশ্নের জন্য, 3 নাম্বারের জন্য। তো তোমরা যদি লিখতে পারো 5-6টা পয়েন্ট, তাহলে অবশ্যই 3-এর মধ্যে 3 পাবা। তো 7 নাম্বার পয়েন্টে আসি আমরা। 7 নাম্বার পয়েন্ট হচ্ছে কমনওয়েলথ। কমনওয়েলথে যুক্ত হওয়া, অর্থাৎ ভারত এবং পাকিস্তান দুটি যেহেতু স্বাধীন রাষ্ট্র, এই দুটি রাষ্ট্র ইচ্ছে করলে তারা কমনওয়েলথে যুক্ত হতে পারবে, আবার ইচ্ছে না করলে কমনওয়েলথে যুক্ত হবে না। এখন প্রশ্ন হচ্ছে কমনওয়েলথ কি? কমনওয়েলথ হচ্ছে সেই সকল রাষ্ট্র যারা এক সময় ব্রিটেনের শাসনের অধীনে ছিল। ব্রিটিশ শাসনের অধীনে থাকার পরে, স্বাধীনতা লাভ করার পর তারা নিজেরা যে একটা সংগঠন তৈরি করে, সেটাই হচ্ছে কমনওয়েলথ। এখন ভারত এবং পাকিস্তানকে স্বাধীনতা দেওয়া হয়, তারা ইচ্ছা করলে কমনওয়েলথে যুক্ত হতে পারবে অথবা ইচ্ছা না করলে যুক্ত না হয়ে থাকতে পারবে। তো যাই হোক, ভারত এবং পাকিস্তান তারা কমনওয়েলথে যুক্ত হয়, কারণ এটা হচ্ছে একটা ঐতিহ্য যে আমরা এক সময় ব্রিটিশদের শাসনে ছিলাম, আমাদেরকে অনেক শোষণ করছে, এটা সত্য। কিন্তু আবার এটাও ঠিক যে আধুনিক শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, তথ্য প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে কিন্তু, চিকিৎসা পদ্ধতি ইত্যাদি ক্ষেত্রে কিন্তু আমরা কুসংস্কারকে দূর করে আমরা একটু সামনের দিকে এগোতে পেরেছিলাম। তো এই কারণে আমাদের মধ্যে একটা কৃতজ্ঞতা থাকা উচিত, আমাদের মধ্যে একটা আন্তরিকতা থাকা উচিত, এবং সেই আন্তরিকতার ফসল হচ্ছে এই কমনওয়েলথ। এবং সেই কমনওয়েলথে বর্তমানে আমরা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, আমরাও কিন্তু কমনওয়েলথের সদস্য। তো যাই হোক, ভারত স্বাধীনতা আইনের 7টি পয়েন্ট নিয়ে আমি আলোচনা করেছি। যদি কেউ এই সকল আলোচনা বুঝতে না পারো, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আলোচনা করবা, আলোচনা বা লিখবা, প্রশ্ন লিখবা। প্রশ্ন লিখলেই আমি সেগুলোর সমাধান দিয়ে দিব। আরেকটা বিষয় হচ্ছে, তোমরা ইচ্ছে করলে এই যখন আমার লাইভ ক্লাসগুলো দেখবে, তখন অবশ্য তোমরা লিখতে পারো, এটা কি বলে, নাম, রোল নাম্বার, শ্রেণী, এগুলো লিখে দিতে পারো। এগুলো লিখে দিলে হয় কি, যে আমি ওই মুহূর্তে এটা হাজিরা হিসেবে কাউন্ট করতে পারি, যে তুমি উপস্থিত, ক্লাস টাইমে তুমি উপস্থিত থাকলে যেরকম তোমার একটা হাজিরা হয়, অনলাইন ক্লাসগুলোতেও তুমি যদি আমার লাইভ ক্লাসটা দেখো, তাহলে এটা তোমার হাজিরা হিসেবে গণ্য হবে। আচ্ছা যাক, এবার আমরা দ্বিতীয় প্রসঙ্গ নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে বৈশিষ্ট্য আলোচনা গেল। এখন কথা হচ্ছে এর গুরুত্ব। বৈশিষ্ট্য নিয়ে প্রশ্ন আসলে সেটার নাম্বার হচ্ছে 3, আর যখন গুরুত্ব নিয়ে প্রশ্ন আসবে, এই প্রশ্নটার জন্য নাম্বার দেওয়া হবে 4।
তো 4 নম্বরের গুরুত্বে 1 নম্বর প্রশ্ন হচ্ছে কি, ব্রিটিশ শাসনের অবসান। দীর্ঘ 190 বছর শাসন শোষণ করার পরে যেহেতু ব্রিটিশরা এই ভারতবর্ষ ছেড়ে চলে যায়, তাদের শাসনের যেহেতু অবসান হয়, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য, এবং এটা হচ্ছে এই কারণে এই আইনটা হচ্ছে গুরুত্ব, যে আমরা স্বাধীনতা লাভ করি, ভারতবর্ষের মানুষ দীর্ঘদিন পরে 190 বছর পরে স্বাধীনতা লাভ করে, এটাই হচ্ছে গুরুত্ব 1 নম্বর। এরপর 2 নম্বর হচ্ছে মুসলমানদের জন্য মুসলমানদের রাষ্ট্র। এই আইনের মধ্যে মুসলমানদের জন্য একটা পৃথক রাষ্ট্র নাও করতে পারতো, কিন্তু এই আইনে যেহেতু মুসলমানদের জন্য একটা পৃথক রাষ্ট্র করা হয়, মুসলমানরা দেখলো যে আসলে আমরা যদি হিন্দুদের সাথে একসাথে যদি থাকি, যেহেতু হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, তাহলে সরকার গঠিত হলে হিন্দু সরকারই গঠিত হবে। আর হিন্দু সরকার যদি গঠিত হয়, এর আগে যেহেতু দাঙ্গা হয়েছিল ধর্মীয় কারণে, হয়তোবা হিন্দুরা মুসলমানদের উপর নির্যাতন করতে পারে। তো মুসলমানদের উপর নির্যাতন করতে পারে, এই কারণে মুসলমানদের জন্য একটা আলাদা রাষ্ট্র প্রয়োজন। সেই আলাদা রাষ্ট্র 1947 সালে প্রতিষ্ঠিত হয় বলে এই আইনটা গুরুত্বপূর্ণ। এবার আসে আমরা এই পরের পয়েন্ট নিয়ে আলোচনা করি। 3 নম্বর পয়েন্ট কেন গুরুত্বপূর্ণ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে গণতন্ত্রের পথে যাত্রা শুরু। দেখো, এর আগে গণতন্ত্র বলতে কোনো কিছুই ছিল না। যখন 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করে, তখন থেকে আসলে আমরা গণতন্ত্রের পথে হাঁটা শুরু করলাম। আমরা নিজেরা ভোট দেওয়ার ক্ষমতা পেলাম, ভোট দিলাম, জনপ্রতিনিধি নির্বাচন করার ব্যবস্থা করলাম, সেই জনপ্রতিনিধি সংবিধান রচনা করলো, শাসন করলো। তো এই কারণে গণতন্ত্রের পথে যাত্রাটা শুরু হলো এই 1947 সাল থেকে। এই কারণে এই আইনটি হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ। 4 নম্বর পয়েন্ট কেন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাংলাদেশের সৃষ্টি। বাংলাদেশের সৃষ্টি। যদি 1947 সালে পাকিস্তান নামক যদি একটি রাষ্ট্র সৃষ্টি না হতো, তাহলে 1971 সালে আমাদের বাংলাদেশের সৃষ্টি হতো না, এটা আমরা মোটামুটি বলতে পারি। তো এই কারণেই এই ভারত স্বাধীনতা আইন এটা গুরুত্বপূর্ণ। তাহলে যে 4টা পয়েন্ট নিয়ে আলোচনা করছি, সেই 4টা পয়েন্ট কি কি? 1 নম্বর পয়েন্ট ছিল ব্রিটিশ শাসনের অবসান, 2 নম্বর হচ্ছে মুসলমানদের জন্য একটা পৃথক রাষ্ট্রের সৃষ্টি, 3 নম্বর হচ্ছে গণতন্ত্রের পথে যাত্রা শুরু, এবং 4 নম্বর হচ্ছে বাংলাদেশের সৃষ্টি। এই সকল কারণে 1947 সালের ভারত স্বাধীনতা আইনটি হচ্ছে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমি তাহলে এই আলোচনাটা, এটার প্রয়োজন ছিল, এটা নিয়ে আমি কেন আলোচনা করলাম তা হচ্ছে ক্লাসে আসলে দেখো যে অনেক সময় আমি আলোচনা করতে পারি নাই, অনেকগুলো বিষয়ে আলোচনা করতে ব্যর্থ হয়েছিলাম, সময় পাই নাই এই কারণে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা পরীক্ষায় আসে, অনেক অনেক বেশিবার আসে। কখন পরীক্ষায় আসছিল সেটা তোমাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে সকল বোর্ড 2018 এর 3 নম্বর প্রশ্ন। সকল বোর্ড 2018 3 নং প্রশ্ন। তোমরা প্রত্যেকে তোমাদের বই আছে, বইয়ের মধ্যে 2018 সালের প্রশ্নটা দেখবা। 2018 সালে অভিন্ন প্রশ্ন পত্রে পরীক্ষা হয়েছিল আমার মনে হয়, যার কারণে এটা সকল বোর্ড আমার বইতে লেখা, আমি সকল বোর্ড পেয়েছি। সকল বোর্ড 2018 এই 3 নম্বর প্রশ্নটাই হচ্ছে 1947 সালের ভারত স্বাধীনতা আইন সম্পর্কিত। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে এই 3 নম্বর প্রশ্নের উত্তরটা লেখা। লিখতে যদি কোনো সমস্যা হয় আমাকে দেখাবা, ছবি তুলবা, ছবি তুলে এটা আপলোড করবা, আমি দেখব এবং আমি এটা সমাধান দিব। আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা হোমওয়ার্ক হিসেবে তোমরা লিখবে। এটাই হচ্ছে ইচ
ডাব্লিউ। তো যাই হোক, আমি আসলে আজকে ক্লাস আর বেশি লম্বা করব না। আমি বলেছিলাম খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব, কারণ দীর্ঘ হলে অনেক সময় বিরক্ত লাগে। আর একটা হচ্ছে এরপরে আলোচনা হবে আমার অবিভক্ত বাংলার আলোচনা। অবিভক্ত বাংলার যে আন্দোলন, যেটা হোসেন শহীদ সোহরাওয়ার্দী শুরু করেন, সেটা আজকে আলোচনা করছি না, কারণ একটু সময় লাগবে এই কারণে। তো ওই অবিভক্ত বাংলার আন্দোলন, এটাও গুরুত্বপূর্ণ। ক্লাসে আমাকে কয়েকজন প্রশ্ন করেছিল যে স্যার এটা একটু আলোচনা করেন, তো সময়ের অভাবে হয়তো আলোচনা করতে পারি নাই। আশা করি নেক্সট আমার যে ক্লাসটা হবে আগামী শনিবার আমি চেষ্টা করব অবিভক্ত বাংলার যে আন্দোলন, সেই আন্দোলন নিয়ে আলোচনা করতে। তো যাই হোক, এটাই হচ্ছে আজকের পড়া। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চেষ্টা করবে তোমরা আসলে ক্লাসগুলোতে জয়েন করার জন্য, এবং চেষ্টা করবে যারা ভিডিওগুলো পরে যাতে আরেকবার দেখতে পারো। যত বেশি দেখবে তত সুবিধা হবে কি, আমার কথাগুলো হয়তো বা শুনতে শুনতে বিরক্ত লাগবে, কিন্তু তোমার মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? তো যাই হোক, খোদা হাফেজ, ধন্যবাদ।